তোমার কাছে আর কিচ্ছু চাই না। শুধু তুমি আমাকে এমন কিছু দাও যাতে করে আমার বাবা সুস্থ হয়ে যায়। আমি চাইলে তোমাকে অনেক সোনা রূপো দিয়ে দিতে পারি, এতে করে তোমার জীবন বদলে যাবে। আমার কাছে সোনা রূপার চেয়ে আমার বাবার জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার বাবার কিছু হয়ে গেলে আমার মা আমার মা খুব কষ্ট পাবে। রাজ্যের প্রজারা অসহায় হয়ে পড়বে। তুমি তো পাখি, এদিকে তুমি বলছো তোমার বাবা হলো মহারাজ। আমি তো তোমার কথা কিছুতেই বুঝতে পারছি না। আমি কোনো পাখি নই, আমি উজানগড়ের মহারাজ বিক্রমাদিত্যের ছোট কন্যা। ভাগ্যদোষে আজ আমি পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি। আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, আমি আপনাকে চিনতে পারিনি। কিন্তু এসব হলো কি করে? আমার দুর্ভাগ্যের কথা শুনে তুমি কি করবে বলো? তারপরেও যখন জানতে চাইছো, আমি তোমাকে শুরু থেকে পুরো ঘটনাটা বলছি। আমার সত্যিই খুব ভয় করছে। আর কিছুদিন পরেই আমার সন্তান হবে। জানি না দেখতে কেমন হবে ও। আমার ছেলে হোক বা মেয়ে হোক, কিন্তু তাকে দেখতে সুন্দর হতে হবে, যাতে করে সবাই বলে মহারাজের পুত্র বা কন্যা দেখতে অপূর্ব সুন্দর। এসব আপনি কি বলছেন মহারাজ? সৌন্দর্যের চাইতেও মনের সৌন্দর্য অনেক বেশি বড়। বাহ্যিক সৌন্দর্যের কোনো দাম নেই পৃথিবীতে। তুমি ভুল করছো রানী, বাহ্যিক সৌন্দর্যটাই আসল। মনের সৌন্দর্যের দাম কেউ দেয় না। দেখবে, আমার মেয়ে হলে সে হবে এই রাজ্যের সবচেয়ে রূপবতী কন্যা। চলুন মহারাজ, ঘরে চলুন। আমার সত্যিই খুব ক্লান্ত লাগছে। মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। দাঁড়াও, আমি দাসীকে ডাকছি। দাসী তোমাকে ঘরে নিয়ে যাবে। দাসী, কোথায় গেলে? এদিকে এসো। বলুন মহারাজ। রানীমাকে নিয়ে ঘরে যাও। শোনো, রানীমাকে বেশি করে ফলমূল খাওয়াবে, জাফরান আর দুধ খাওয়াবে, যাতে আমাদের সন্তানের গায়ের রং ফর্সা হয়। আমি কোনো কালো সন্তান চাই না। খুশির সংবাদ আছে মহারাজ। এই দেখুন, আমাদের রানীমার যমজ কন্যা সন্তান হয়েছে। তুমি আমাকে দারুণ খুশির সংবাদ দিয়েছো। দাও দাও, আমার দুই মেয়েকে আমার কোলে দাও। আমি ওদেরকে আদর করতে চাই। এই নিন মহারাজ, এটা হলো আপনার বড় রাজকন্যা। দেখুন, ওর গায়ের রং কত সুন্দর, একেবারে বেলি ফুলের মতো। বাহ বাহ বাহ, আজ আমি অনেক খুশি। আমার বড় রাজকন্যা পৃথিবীর সমস্ত রূপ নিয়ে এসেছে। দাও দেখি, আমার ছোট রাজকন্যাকে আমার কোলে দাও। আমার ছোট রাজকন্যা কোথায়? ও দেখতেও নিশ্চয়ই অনেক রূপবতী হয়েছে। এ মানে মহারাজ, আমাদের ছোট রাজকন্যা দেখতেও অনেকটাই মায়াবী হয়েছে, কিন্তু আমাদের ছোট রাজকন্যার গায়ের রং চাপা। চাপা গায়ের রং মানে? কোনো কালো মেয়েকে আমি আমার সন্তান হিসেবে মোটেও স্বীকৃতি দেব না। এসব কি বলছেন আপনি মহারাজ? এরা দুজনেই আপনার সন্তান। ছোট রাজকন্যার সাথে এমন ব্যবহার আপনি কেন করছেন? যাও এক্ষুনি, ওকে আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর মুখ দেখতে চাই না। কাঁদবেন না রানীমা, গায়ের রঙের উপর তো পৃথিবীর কারো হাত নেই। আপনি নিজেকে দোষ দেবেন না। এখন আমি কি করব দাসী? মহারাজ তো আমার কোনো কথাই শুনছেন না। এ মহারাজের বড় অন্যায়, কিন্তু আমরা সামান্য দাসী। আমরা তো মহারাজের ব্যাপারে প্রতিবাদ করতে পারবো না। রাজকন্যা, তুমি আমার লক্ষ্মী সোনা। তুমি কালো হও বা ফর্সা হও,
মা তোমায় খুব ভালোবাসবে, আর সমস্ত খারাপ কিছু থেকে মা তোমাকে আগলে রাখবে। সন্ধ্যা হয়ে গেছে, চল আমাদের প্রাসাদে ফিরতে হবে। আর কিছুক্ষণ থাকি না দিদি? অন্ধকার হতে তো অনেকটাই দেরি আছে। অন্ধকার হলে তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। তোর গায়ের রং যে কালো, তারপর দেখবি অন্ধকারে তুই হারিয়ে যাবি। তুমি আবার আমাকে কালো বলে অপমান করছো দিদি? তোমাকে মা কতবার বলেছে আমাকে কালো না বলতে? জানি জানি, মা তোকে লাই দিয়ে মাথায় তুলেছে, তা না হলে বাবা তোকে কত আগেই এই প্রাসাদ থেকে বের করে দিত। তুই হলি এই প্রাসাদের জন্য অশুভ। বড় রাজকন্যা, তোমায় কতবার বলেছি বোনের সাথে এইভাবে কথা বলবে না। না, আমি যা করেছি বেশ করেছি। ও আমার বোন কিছুতেই হতে পারে না। তুমি ভালো করে একবার তাকিয়ে দেখো, ওর সাথে আমার কোনো মিল আছে? মিল থাকুক বা না থাকুক, তুমি আরও আমার একই গর্ভেই জন্মগ্রহণ করেছো। তোমরা আপন বোন, একজন ফর্সা আর একজন কালো। তাতে কি হয়েছে? তাতে অনেক কিছুই হয়েছে মা। আমি ওকে আমার বোন হিসেবে মানি না। তুমি আমাকে চড় মারলে না? দাঁড়াও, আমি বাবাকে গিয়ে এখনই সব সত্যি কথাটা খুলে বলবো। তারপর আমি দেখব তুমি আর তোমার মেয়ে এই প্রাসাদে কি করে থাকো। এ তুমি কি করলে মা? না না, দিদির গায়ে হাত তোলা একদম উচিত হয়নি। হাজার হলেও দিদিও তো তোমার মেয়ে মা। এ সব কিছু হয়েছে তোর জন্য। আমি এখনই বাবাকে গিয়ে সব কিছু খুলে বলবো। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাও, আমি তোমাকে ভয় পাই না। আমার মেয়েকে আমি কাউকে অপমান করতে দেব না। চল মা, ঘরে চল। তোকে আর এখানে থাকতে হবে না। আমি তোকে কাউকে অপমান করতে দেব না মা। ছি ছি ছি, আমি তো ভাবতেই পারছি না শুধুমাত্র গায়ের রঙের জন্য কোনো বাবা আর বোন এত খারাপ ব্যবহার করতে পারে। কাহিনী এখানেই শেষ নয়, আরো অনেক কাহিনী বাকি আছে। এটা তো কেবল শুরু ছিল। আর এরপর আমার জীবনে নেমে এলো এক অমাবস্যা। বলুন রাজকন্যা, আমি আপনার গল্প খুব মন দিয়ে শুনছি। বাবা, তোমাকে কিন্তু এর একটা বিচার করতেই হবে। মা আর ছোট রাজকন্যা বিনা কারণে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমার সৌন্দর্যের জন্য ছোট রাজকন্যা একেবারেই আমাকে সহ্য করতে পারে না। না না, এ আমি কিছুতেই মেনে নেব না। এখনই রানী আর ছোট রাজকন্যাকে এখানে হাজির করো। কাউকে ডাকতে হবে না মহারাজ, ডাকার আগেই আমি চলে এসেছি। তোমার এত বড় সাহস! তুমি আমার বড় মেয়ের সাথে দুর্ব্যবহার করেছো। না ছোট রানী, তোমার এটা করা একদম উচিত হয়নি। আর কত আপনি এত পক্ষপাতিত্ব করবেন মহারাজ? বড় রাজকন্যা সবসময় ছোট রাজকন্যাকে আঘাত দিয়ে কথা বলছে। মা হয়ে এসব আমি সহ্য করতে পারি না। দেখলে বাবা, মা আমার সাথে কেমন দুর্ব্যবহার করে। মা সব সময় শুধু ছোট রাজকন্যার পক্ষেই থাকে। দিদি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমার জন্য মা তোমার উপর এইভাবে রেগে আছে। আমি আর কোনোদিন তোমার সামনেই আসবো না দিদি। আমার এই কুৎসিত মুখ আমি তোমাকে আর দেখাবো না। শোনো ছোট রাজকন্যা, আমি তোমাকে আমার সন্তান হিসেবে কখনোই স্বীকৃতি দিইনি, আর দেবও না। যদি তোমার এখনো ভালো না লাগে, তুমি যেখানে খুশি সেখানে চলে যেতে পারো। বাহ, আপনি সত্যিই মহান পিতা। তবে মনে রাখবেন, আজকের এই আচরণের জন্য একদিন ছোট রাজকন্যার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। যেভাবেই হোক আপনি একটা ব্যবস্থা করুন।
ওই ছোট রাজকন্যাকে আমি আর একদম সহ্য করতে পারছি না। উপায় আমার কাছে একটা আছে, কিন্তু এটা খুব কঠিন কাজ। আমি মন্ত্র বলে ছোট রাজকন্যাকে পাখি বানিয়ে দেব, যেন ও আর কোনোদিন মানুষ হিসেবে প্রাসাদে না থাকতে পারে। সত্যি এটা আপনি করতে পারবেন? তাহলে আর অপেক্ষা কেন, এখনই ওকে পাখি বানিয়ে দিন। ও আমার জীবন থেকে চিরতরে চলে যাক। কিন্তু একটা সমস্যা আছে বড় রাজকন্যা, যদি ও কখনো সত্যিকারের ভালোবাসা পায় তাহলে ও পাখি থেকে আবার মানুষ হয়ে যাবে, আর সেক্ষেত্রে ঘটবে সবচেয়ে বড় দুর্ঘটনা। সাথে সাথে আপনি মানুষ থেকে পাখিতে পরিণত হবেন। আপনার কথা শুনে আমার সত্যি হাসি পেল। ওর মতো কুৎসিত মেয়েকে কেউ ভালোবাসবে না, আর আমিও কোনোদিন মানুষ থেকে পাখিতে পরিণত হব না। যা করার এখনই করুন। এ কি হয়ে গেল আমার সাথে? এ কি হয়ে গেল? আমি তো পাখি হয়ে গেছি। হে ঈশ্বর, তুমি আমার সাথে কেন এটা করলে? যাই, আমি মায়ের কাছে যাই। মায়ের কাছে গিয়ে আমি সবটা খুলে বলি। হে বিধাতা, আমার মেয়েটা কোথায় গেল? আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমাদের ওপর অভিমান করে আমার মেয়েটা হয়তো প্রাসাদ ছেড়ে চলে গেছে। যাক, ভালোই হয়েছে, আপদ একেবারে বিদায় হয়েছে। এতগুলো বছর ধরে ওর জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। হা 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 হা, ওর মতো মেয়ের প্রাসাদ ছেড়ে চলে যাওয়াই ভালো। দয়া করুন, আমার মেয়ের নামে এসব কথা বলবেন না। এমন একটা কিছু করুন যাতে আমার মেয়েটা ফিরে আসে। তোমার মেয়ে আর কোনো দিন ফিরে আসবে না মা। এমন ব্যবস্থা করেছি, সারা জীবন তোমাকে তোমার মেয়েকে ছাড়াই কাটিয়ে দিতে হবে। আর যদি কোনোদিন তোমাকে দেখেছি মেয়ের জন্য কান্নাকাটি করেছো, তোমাকেও কিন্তু আমি প্রাসাদ থেকে বের করে দেব। যাও যাও, এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও, আর সময় নষ্ট করো না। তুমি আমার জন্য কত কষ্ট করছো মা, আমার জন্য কত কাঁদছো, কিন্তু তোমার কাছেই আছি আমি মা। তুমি আমায় চিনতে পারছো না। বিপদ আপদে সবসময় আমি তোমার পাশেই থাকবো মা। এই যে শুনছেন, আমি রাজকুমার অরুণ অনেক দূরের রাজ্য থেকে এখানে এসেছি। আমাদের রাজ্যের নাম প্রতাপগড়। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আপনি প্রতাপগড়ের রাজকুমার অরুণ? প্রতাপগড় তো অনেক বড় রাজ্য। আপনি তো অনেক বড় রাজ্যের অধিপতির ছেলে। বাহ, কি রূপবতী রাজকন্যা! এত সুন্দরী রাজকন্যা আমি জীবনে কখনো দেখিনি। আসুন আসুন, আপনি তো আমাদের প্রাসাদের অতিথি। আপনাকে পেয়ে আমাদের প্রাসাদ একেবারে ধন্য হয়ে গেছে। আপনাকে দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনি সত্যি অসাধারণ রূপবতী। আরে বাহ, এই রাজকুমার তো মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। যাক, ভালোই হলো। আমি ওকে প্রেমের জালেই ফাঁসাবো, আর এরপর প্রতাপগড়ের রানী হব। চলুন, ভেতরে চলুন। আপনাদের প্রাসাদে না হয় কয়েকদিন অতিথি হয়েই থাকবো। রানীমা, আমার মহারাজের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। মহারাজের অবস্থা দিন দিন যেন খারাপ হচ্ছে। আপনি কিছু একটা করুন। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এমনিতেই সন্তান হারিয়ে আমি পাগল প্রায় হয়ে গেছি, আর এর মধ্যে মহারাজের এই অবস্থা। কিন্তু এইভাবে মহারাজকে ফেলে রাখা যাবে না, তাহলে তো মহারাজ দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাবে। সত্যি রাজকুমার, আপনি বড় দায়িত্বশীল মানুষ।
আমাদের প্রাসাদে অতিথি হয়ে এসেও আপনি আমার বাবার কথা কতই না ভাবছেন। জানি বাবা, তুমি আমাকে একদম ভালোবাসো না, কিন্তু আজকে তোমার এই অবস্থা দেখে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না। আমি কি করব বলো তো? এখন তো আমি মানুষ নই। মহারাজকে সুস্থ করার একটা উপায় আছে, আর সেটা হলো সোনা রূপা দেওয়া গাছ থেকে ওষুধ আনা। যদি কেউ সেটা আনতে পারে তাহলে মহারাজ সুস্থ হয়ে উঠবে। সোনা রূপা দেওয়া গাছ, সেটা আবার কি? আমাদের রাজ্য থেকে অনেক দূরে জঙ্গলের শেষ প্রান্তে রয়েছে এই গাছ। সেখানে যাওয়াটা খুবই বিপজ্জনক, কেননা জঙ্গলে রয়েছে অনেক ভয়ঙ্কর সব প্রাণী। আপনাদের মধ্যে কেউ যদি সেখানে যেতে পারেন তাহলে মহারাজ সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, আমি যাব রাজবৈদ্য। আমি গিয়ে সেখান থেকে ওষুধ নিয়ে এসে মহারাজকে সুস্থ করে তুলব। আপনার কি মাথা খারাপ হয়ে গেল রাজকুমার? না না, আমি আপনাকে সেখানে যেতে দেব না। আপনার কিছু হয়ে গেলে তখন কি হবে? তাহলে তুমি যাও বড় রাজকন্যা। তোমার বাবা তো তোমাকে সব সময় ভালোবাসতো, তোমার অনেক যত্ন নিত। তাহলে সেইখানে যাওয়া তো তোমার কর্তব্য। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি মা? বাবার জন্য কি এখন আমি আমার নিজের জীবনটাও দিয়ে দেব? না না, আমিও তো দয়ালু নই। তাহলে আর কিচ্ছু করার নেই। মহারাজের মৃত্যু সন্নিকটে, আপনারা বরং সেটার জন্যই মানসিক প্রস্তুতি নিন। সবকিছুই তো শুনলে, সেই ওষুধটা আমাকে দিয়ে দাও, আমার বাবাকে যে বাঁচাতে হবে। এই নিন রাজকন্যা, এটাই সেই জাদুকরি ওষুধ। এটা খেলেই আপনার বাবা পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি এই ওষুধ নিয়ে প্রাসাদে ফিরে যান, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আপনার বাবাও আপনাকে ভালোবেসে কাছে টেনে নেবে। রাজবৈদ্য, আমাদের হাতে কি অন্য কোনো উপায় নেই? ওই জাদুকরি ওষুধ আনতে আমিই যাবো জঙ্গলের ভেতর। এটা কি করে হয় রানীমা? না না, এটা হতে পারে না। আপনার বয়স হয়েছে, এই জঙ্গলের ভেতর আপনি একা একা কিছুতেই যেতে পারবেন না। নিজের স্বামীকে আমি চোখের সামনে এইভাবে মরতে দিতে পারবো না। রানীমা, এটাই হলো সেই জাদুকরি ওষুধ। নিন, এই ওষুধটা মহারাজকে খাইয়ে দিন। কিন্তু এই পাখি এই ওষুধ কি করে আনলো? এ কোনো সাধারণ পাখি নয়। এই পাখির ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। একদম ঠিক কথা বলেছেন। আজ কদিন ধরে এই পাখিটা বারবার আমার পিছু পিছু ঘুরছে। দেখে মনে হচ্ছে ও আমায় কিছু বলতে চায়। কে কোথায় আছো? এই পাখিটাকে খাঁচায় বন্দি করো। আপনি কি বলছেন রানীমা? এই পাখিকে খাঁচায় বন্দি করার আদেশ কেন গেছেন? আমি এই পাখির রহস্য ভেদ করব। আমার কেন যেন মনে হচ্ছে এই পাখিটার ভেতর কিছু একটা আছে, যেটা আমরা কেউ জানি না। চলুন এখন মহারাজকে ওষুধটা খাইয়ে সুস্থ করে তুলি। তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো মা, কারণ তুমি আমাকে ভালোবাসো। দেখবে একদিন তুমি আমার সত্যি পরিচয়টা ঠিক জানবে। মহারাজ, এই হলো সেই পাখি যার জন্যে আপনি নতুন জীবন ফিরে পেয়েছেন। এই পাখি সোনা রূপা দেওয়া গাছ থেকে ওষুধ এনে দিয়েছিল, আর এই কারণেই আজ আপনি জীবন ফিরে পেয়েছেন। পাখি, তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমি তো ছোট রাজকন্যাকে জাদু বলে পাখি তৈরি করে দিয়েছিলাম, তবে এটাই কি সেই পাখি? কি আমি কি দেখছি? এ তো এই রাজ্যের ছোট রাজকন্যা। মারে, এ কি অবস্থা হয়েছে তোর? তোর এত বড় সর্বনাশ কে করেছিল?
তোকে মানুষ থেকে কে পাখি বানিয়েছে? বলছি বাবা, আমি সবকিছুই তোমাকে খুলে বলছি। আজ আমি আর চুপ করে থাকবো না। আমার প্রতি এতদিন যা যা অন্যায় হয়েছে আমি তার প্রতিবাদ করব। হ্যাঁ রে মা, বল, আমাকে সবকিছুই খুলে বল। বাবা, এই সব কিছুই করেছে তোমার বড় মেয়ে। সে আমাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছিল। আমি তোমাদের কখনোই ছেড়ে যাইনি বাবা। তোমার অসুস্থতার কথা শুনে আমি তোমাকে বাঁচিয়েছি। যাকে তুমি ছোটবেলা থেকে এত ভালোবেসেছো, সেই কিন্তু তোমায় সাহায্য করতেও চায়নি। মিথ্যা! তোমার মেয়ে সব কিছু মিথ্যা কথা বলছে। তুমি ওর একটা কথাও বিশ্বাস করো না। এ কি, এসব কি হচ্ছে? আমি তো মানুষ থেকে পাখিতে পরিণত হয়ে যাচ্ছি। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখলি তো দিদি, সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না। আজ তুই তোর পাপের শাস্তি ঠিক পেয়ে যাচ্ছিস। এখন তুই মানুষ থেকে পাখিতে পরিণত হয়ে যাবি, আর এটাই তোর নিয়তি। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি। তবে আর নয়, এখন থেকে আমি তোকে খুব ভালোবাসবো। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি ছোট রাজকন্যাকেই বিয়ে করতে চাই। যার মন এত বড়, তাকে আমি স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই। কি রে মা, এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? না মা, তোমরা যা ভালো মনে করবে তাই করো। তোমরা সবাই ভালো থেকো। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমি তোমাদের মাঝে আর আসবো না।